7 সংসদ সদস্যের অবৈধ সম্পদ অনুসন্ধানে ধীর গতি নিয়ে প্রশ্ন, চাওয়া হয়নি সম্পদের হিসেব। স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ৮০টি পদে ভোট গ্রহণ শুরু, নিরাপত্তা জোরদার। রাজধানীতে পাইকার আড়তদাররা সবজির দাম নির্ধারণ করেন ইচ্ছে মতো, নিয়ন্ত্রণে নেই কোনো তৎপরতা। করোনায় পরামর্শ ছাড়াই চলছে অ্যান্টিবায়োটিক, ভিটামিন সেবন, বড় ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের। দ্বিতীয় দফা করোনা সংক্রমণে বিপর্যস্ত ইউরোপ, বিশ্বে ২৪ ঘন্টায় ৫,৭০০-র বেশি মানুষের মৃত্যু। স্বাগত ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুফি আহমেদ এবং আমি দোলা ডানারেস। পুরো খবরে চলে যাচ্ছি। ধীর গতিতে চলছে ৭ সংসদ সদস্যের অবৈধ সম্পদের অনুসন্ধান। ১ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র ২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অন্যদের সম্পদের খোঁজ খবর নেওয়া হলেও কারো কাছেই চাওয়া হয়নি সম্পদের হিসাব। ক্যাসিনো বিরোধী অভিযানে ২০১৯ সালে নাম আসে ৫ সংসদ সদস্যের। একই বছর ১৮ সেপ্টেম্বর এদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক, যাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, নারায়ণগঞ্জ ২-এর নজরুল ইসলাম বাবু, ভোলা ৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন এবং বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। এদের মধ্যে শুধু সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে ডেকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি কয়েকজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বা বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU সহ কয়েকটি প্রতিষ্ঠানে সম্পদের তথ্য চাওয়া হয়েছে। তবে দুদক বলছে পর্যায়ক্রমে ডাকা হবে বাকিদেরও। হয়তো যার কেসটি আগে গ্রহণ করা হয়েছে সে তার ব্যাপারে একটু অগ্রসর বেশি হয়েছে, অথবা পরিস্থিতির কারণে কোনোটা একটু অগ্রসর হয়েছে, কোনোটা একটু পিছনে আছে, তবে ব্যবস্থা মোটামুটি একই রকম। অনেক মামলায় দুদক দ্রুত কাজ করলেও সংসদ সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্নীতি রোধে রাজনৈতিক বা সামাজিক পরিচয়কে আমলে না নিয়ে দুদকের কাজ করা উচিত বলে মনে করছে টিআইবি। কোনো প্রকার প্রভাব বা করুণার ঊর্ধ্বে থেকে যদি দুর্নীতি দমন কমিশন তার দায়িত্ব যথাযথ পালন করতে পারেন, তাহলে অবশ্যই এটা দেশবাসীর জন্য সুসংবাদ হবে। এবছর ফেব্রুয়ারিতে লক্ষ্মীপুর ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের অবৈধ সম্পদ খোঁজা শুরু করে দুদক। একই অভিযোগে পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেসবুকে অস্ত্রের ছবি দিয়ে সমালোচিত হয়েছেন বগুড়া ৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। গতকাল অস্ত্র হাতে তার ছবিটি ভাইরাল হয় ফেসবুকে। জানা যায় নিজের নিরাপত্তার জন্য এই অস্ত্র কিনেছেন তিনি। এর আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ২ মাসের মাথায় দামি গাড়ি কিনে সমালোচিত হন এই সংসদ সদস্য। ২০১৮ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বগুড়া ৭ আসনে বিএনপির প্রার্থী না থাকায় হঠাৎ করে রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয়া হয়। ট্রাক প্রতীক নিয়ে তিনি ১,৯০,২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। আর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ২ মাসের মাথায় বদলে যায় আর্থিক অবস্থাও, যদিও তিনি হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছিলেন ৫,০০০ টাকা। সৌদি সরকার ৩১ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ালেও ওয়েবসাইটে এখনো কোনো স্পষ্ট তথ্য আসেনি বলে অভিযোগ করেছেন সৌদি প্রবাসীরা। তবে এজেন্সিগুলো বলছে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীরা কফিলের সঙ্গে যোগাযোগ না করেও এজেন্সি থেকে বাড়াতে পারবেন ভিসার মেয়াদ। শতভাগ প্রবাসীর সৌদি যাত্রা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বাইরা।
কিছুদিনের টানা বিক্ষোভের পর 4 অক্টোবর টোকেন পদ্ধতি থেকে সরে আসে সৌদি এয়ারলাইন্স। 30 অক্টোবরের মধ্যে ভিসার মেয়াদ শেষ হবে এমন 250 প্রবাসীকে শুক্রবার টিকিট দেয় সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। দুই দেশের কূটনৈতিক তৎপরতায় কয়েক দফা ভিসা ও ইকামার মেয়াদ বাড়লেও জটিলতা কাটেনি বলে অভিযোগ সৌদি প্রবাসীদের। যে ট্রাভেলসের মাধ্যমে বলছে 30টা ট্রাভেলসে, ওই ট্রাভেলসে গেছি, ট্রাভেলসের সাথে যোগাযোগ করছি, ট্রাভেলসওয়ালা বলছে যে এটা আমাদের কাজ না। গভর্নমেন্ট বলতে সফটওয়্যার হয়েছে, কিন্তু আপনারা যদি কারো সিস্টেমটা জানা থাকে বা কম্পিউটার দোকানে গেলে কামা দিলে বা ভিসার আপনার পাসপোর্ট দিলে তখন দেখতে পারবেন যে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। বাস্তব পর্যায়ে চেক করতেছি, অনলাইনে, দেশেও চেক করা যায়, বাহিরেও চেক করা যায়। এটার সত্যতা এখনো পাই নাই। তবে সৌদি সরকারের অনুমোদিত এজেন্সিগুলো বলছে, যাদের ভিসা ও একামার মেয়াদ শেষ হয়ে গেছে এজেন্সি থেকেই তাদের মেয়াদ বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গিয়েছে এবং ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে এবং ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গিয়েছে, এদের জন্য বিশেষ সৌদি এম্বাসি দূতাবাস থেকে বিশেষ সুবিধা দিয়েছেন। তাদের কফিলের কোনো কাগজপত্র না থাকলেও ওনাদেরকে ভিসা এবং ইকামার মেয়াদ সৌদি এম্বাসি কর্তৃক বাড়িয়ে দেওয়া সম্ভব হবে 31 অক্টোবর পর্যন্ত। এই সুযোগটা রাখছেন। জনশক্তি রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বাইরা বলছে, সৌদি সরকারের নতুন করে বেঁধে দেয়া 5 শর্ত প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে জটিলতা তৈরি করবে। যাদের বিষয় হয়েছে সৌদি কর্তৃপক্ষ সেটা জানে, কাজেই নতুন করে তাদের আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এটা সৌদি কর্তৃপক্ষ এটা যদি এভাবে ডিলে হয় তাহলে কর্মীগুলি যাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে। যাদের ভিসা ও ইকামার মেয়াদ শেষ হওয়ার পথে এখন পর্যন্ত তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দিচ্ছে এয়ারলাইন্সগুলো। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সৌদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ থেকে প্রবাসীদের টিকিট ইস্যু অব্যাহত আছে। সকাল থেকে রাজধানীর কারণ বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে অন্যান্য দিনের মতোই প্রবাসীদের ভিড় রয়েছে। ভিসার মেয়াদ দেখে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। এছাড়াও যারা রিটার্ন টিকিট কেটে রেখেছিলেন তাদেরকে অতিরিক্ত কোনো অর্থ খরচ ছাড়াই দেওয়া হচ্ছে টিকিট। এসব বিষয়ে আরো জানাতে কারণ বাজার থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, সৌদি প্রবাসী যারা এসেছেন আজ, টিকিট পাওয়া নিয়ে তাদের কোনো ভোগান্তি রয়েছে কিনা, সব মিলে এখনকার পরিস্থিতি জানাবেন আমাদের। দেখুন, আপনি জানেন যে 4 তারিখ পর্যন্ত কিন্তু টোকেন অনুযায়ী ভিসা দেওয়া হতো। তো টোকেন পদ্ধতি নিয়ে আসলে প্রবাসীদের মধ্যে অসন্তোষ ছিল প্রথম থেকেই। বিক্ষোভের মুখে গেল 4 অক্টোবর টোকেন পদ্ধতি থেকে সরে আসে সৌদি এয়ারলাইন্স এবং টোকেন পদ্ধতি থেকে সরে আসবার পর থেকেই কিন্তু শৃঙ্খলা ফিরতে শুরু করে টিকিট বিতরণ কার্যক্রমে এবং সেই অনুযায়ী আজকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আপনি যদি এই ভিড়টা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আজকেও প্রবাসীদের প্রচুর ভিড় রয়েছে সাপ্তাহিক ছুটির দিন থাকার পরেও। এবং আজকে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে যে 30 তারিখের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হবে তাদেরকে আজ ভিসা দেওয়া হচ্ছে। আর এছাড়া এর আগে আমরা যেটি কিছুক্ষণ আগে দেখেছি, প্রথম ধাপে 10 থেকে 15 তারিখের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ এমন কিছু মানুষকে কিন্তু টিকিট দেওয়া হচ্ছে। তাদের টিকিট দেওয়া শেষ হলে 15 থেকে 20 তারিখ পর্যন্ত যাদের মেয়াদ আসে তাদের দেওয়া হবে এবং তারপর 30 তারিখ পর্যন্ত যাদের ভিসার মেয়াদ তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে। এবং সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এভাবে টিকিট বিতরণ, টোকেন না দিয়ে সরাসরি টিকিট বিতরণের ফলে শৃঙ্খলা ফিরে এসেছে। এবং সবকিছু মিলিয়ে কিন্তু একটি বিষয় যেটি হচ্ছে কফিল বা নিয়োগকর্তা ছাড়াও সৌদি প্রবাসীরা তাদের যদি আসলে ভিসার মেয়াদ দ্রুতই শেষ হয়ে যাওয়ার পথে থাকে তাহলে সৌদি আরবের যে অনুমোদিত এজেন্সিগুলো আছে ওই এজেন্সিগুলো থেকে কিন্তু তারা টোকেন, টিকিট এবং ভিসার মেয়াদ বাড়িয়ে টিকিট কিনতে পারবেন, এমনটি আমাদেরকে বলা হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু তারা আজ এসেছেন এবং এখন আসলে তাদের ভোগান্তির বিষয় কিছুই নেই, কিন্তু একটা বিষয়ে তারা একটু আমাদেরকে ভোগান্তির কথা জানিয়েছেন, সেটি হচ্ছে করোনা পরীক্ষা নিয়ে। অর্থাৎ কিছু মানুষ আছেন যারা এমন সময় টিকিট পাচ্ছেন, টিকিট পাবার পর আসলে করোনা পরীক্ষা করার জন্য পর্যাপ্ত সময় তারা পাচ্ছেন না, আর পর্যাপ্ত সময়টি না পাবার ফলে তারা এক ধরনের জটিলতায় পড়ছেন। অর্থাৎ আগামীকাল যাদের এয়ারপোর্টে রিপোর্টিং টাইমের 2 থেকে 3 ঘন্টা আগে অনেকে করোনা পরীক্ষার ছাড়পত্র পাচ্ছেন এবং সেই ছাড়পত্র নিয়ে এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট ধরাটা তাদের জন্য কিছু ক্ষেত্রে কষ্টকর হয়ে যাচ্ছে, এমন কিছু ভোগান্তির অভিযোগ আমরা শুনেছি। এছাড়া টিকিট বিতরণ কার্যক্রমে এখন পর্যন্ত ভোগান্তির অভিযোগ নেই সৌদি এয়ারলাইন্সের। তো এখন পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের কাউন্টারের সামনে থেকে এটি ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। বিপ্রজিৎ, সাথে থাকবেন।
ধর্ষণে জড়িতদের প্রশ্রয় দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ করছে আওয়ামী লীগ ও বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সরকারের কোনো জনসম্পৃক্ততা নেই, ক্ষমতায় থাকাই তাদের একমাত্র লক্ষ্য। এর জবাবে ওবায়দুল কাদের বলছেন, বিএনপি মাঠে নামার আগেই গ্রেপ্তার করা হচ্ছে অপরাধীদের। কারো দয়া নয়, আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে জনগণের ইচ্ছায়। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে দেশ জুড়ে চলছে প্রতিবাদ সমাবেশ, স্লোগান, মিছিল ও প্রতিবাদী গান কবিতায় চাওয়া হচ্ছে বিচার। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসে বিএনপি মহাসচিবের দাবি, জনগণের সঙ্গে সম্পর্ক নেই সরকারের, ক্ষমতায় টিকে থাকাই তাদের একমাত্র লক্ষ্য। পাশাপাশি ধর্ষণ নির্যাতনে অভিযুক্তরা সরকারের প্রশ্রয় পাচ্ছে বলেও অভিযোগ তার। সমাজে কোনো নৈতিকতা নেই, যে সমাজে কোনো আইনের শাসন নেই, যে সমাজে কোনো বিচার নেই, সেই সমাজে পরিণত হয়েছে। এবং আজকে বর্তমান আওয়ামী লীগ সরকার এর জন্য সম্পূর্ণভাবে দায়ী। তারাই আজকে এই সমাজকে এরকম ভয়ঙ্কর একটি নৈরাজ্যময় পরিস্থিতির সৃষ্টি করেছে। তবে এ অভিযোগ নাকচ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করছে সরকার, আর অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে বিএনপি মাঠে নামার আগেই। সরকার অপরাধীদের আশ্রয় প্রশ্রয় তো নয়, বরং শাস্তির বিধান আরো কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। ধর্ষণের বিচার চাইতে গিয়ে সরকার পতন আন্দোলনের কথিত ঘোষণা দিয়ে বিএনপি ধর্ষক এবং ঘৃণ্য অপরাধীদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে। বিএনপি জনসচেতনতা তৈরি না করে সরকার পরিবর্তনের কথা বলে ধর্ষণে জড়িতদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। ঘৃণ্য অপরাধীদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খবর জানাতে এই মুহূর্তে চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল আওয়াল। আওয়াল, সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? ভোট গ্রহণ কেমন চলছে? ভোটারদের উপস্থিতি কেমন? ভোটাররা কি বলছেন? ব্যাপক উৎসাহ উদ্দীপনার পর আজ চাঁদপুর পৌরসভা নির্বাচন শুরু হয়েছে সকাল ৯টায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুর পৌরসভার মাতৃবীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তো সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হলো, আসলে কিন্তু এই পর্যন্ত ভোট কেন্দ্রে তেমন ভোটারের আসলে আমরা উপস্থিতি পরিলক্ষিত হয়নি। এবার ২ থেকে ৩ জন ভোটার গত ১০ মিনিটে আমরা উপস্থিতি দেখেছি। পুরো কেন্দ্রই এখনো ফাঁকা। নির্বাচনী কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। এই কেন্দ্রে ভোটার রয়েছে ১০২৩ জন। পুরো পৌরসভা নির্বাচনের কথা যদি আমি বলি, তাহলে এই পৌরসভায় মোট ভোটার হচ্ছে ১,১৬,৪৮৭ জন। এই ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে ৩ জন পৌরসভার মেয়র পদে নির্বাচন করছেন। একজন আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, বিএনপি দানশীষী নির্বাচন করছেন আক্তার হোসেন মাঝি, এবং ইসলামী ঐক্যজোট ইসলামী আন্দোলনের পক্ষে নির্বাচন করছেন বেলায়েত হোসেন। এখানে ৬৪ জন সাধারণ কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই যে উৎসবমুখর পরিবেশ, বিশ্ব মহামারী করোনার এই বৈশ্বিক মহামারীর অবস্থায় নির্বাচনের আগে থেকে আকাঙ্ক্ষা ছিল যে এখানকার ভোটারদের যে অবস্থা, ভোটারদের উপস্থিতি তেমন আসলে কীরকম হয়। তো সকাল থেকেই যে ভোটারদের অবস্থা দেখছি সেটা আসলে খুবই কম, এবং বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটারের উপস্থিতি বাড়বে বলে এখানকার সংশ্লিষ্টরা বলছেন। আমি এখানে কথা বলেছিলাম প্রিসাইডিং অফিসার আব্দুল হাইয়ের সাথে। তিনি বলেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, যেহেতু এই প্রথম চাঁদপুরে ইভিএম পদ্ধতিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মধ্য দিয়ে চাঁদপুর পৌরসভার ভোটাররা আসলে নতুন করে এই মিছিলের সাথে পরিচিত হবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে আসলে দিন বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি হয়তো বাড়বে, এমনটাই বলছেন এখানকার সংশ্লিষ্টরা। তবে এই নির্বাচন শুরুর থেকে এই পর্যন্ত অবশ্য শান্তিপূর্ণভাবেই নির্বাচনী বৈতরণী আসলে পার হওয়ার জন্য দুই পক্ষের যেই নির্বাচনী অবস্থান তারা সেটা দেখিয়েছেন। শান্তিপূর্ণ রয়েছে এখানকার নির্বাচনী পরিবেশ। তবে নিশ্চয়ই সাথে থাকবেন, পরবর্তী সংবাদে বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নেব। সিরাজগঞ্জ ১ ও ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সিরাজগঞ্জ ১-এ ধানের শীষের হয়ে লড়বেন সেলিম রেজা, আর SM জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পেয়েছেন ঢাকা ১৮ আসনে। শুক্রবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই ঘোষণা দেন মির্জা ফখরুল।
এস এম জাহাঙ্গীর হোসেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরের উত্তরের সভাপতি আর সেলিম রেজা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি। সিরাজগঞ্জ 1 আসন নিয়ে ফখরুল বলেন, আসনটি বিএনপির জন্য চ্যালেঞ্জের, তবে সেলিম রেজাকে শক্তিশালী প্রার্থী মনে করেন তিনি। পরিযায়ী ঈগল আরাঙ্গাকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন সংবাদের শেষ অংশে। এ যেন যেমন খুশি তেমন দাম রাখো, বলছি রাজধানীর কারওয়ান বাজারে সবজির দামের কথা। যখনই কোনো পণ্যের সংকট দেখা দেয় তখনই ইচ্ছে মতো দামে তা বিক্রি করেন পাইকার ও আড়তদারেরা। এবারও তার ব্যতিক্রম নয়। 100 গজের ব্যবধানে পাইকারি বাজারে কাঁচা মরিচ সহ অন্য সবজির দামের পার্থক্য 30 টাকা। তবে দামের এই তারতম্য রোধে নেই কোনো নজরদারি। রাত নামার সাথে সাথেই উত্তরের জেলা বগুড়া, রাজশাহী, দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া, মেহেরপুর 170 টাকা কিনছি, 180 টাকা বেচতেছি। কেজি কিনতেছি 200 টাকা, 220 টাকা বিক্রি করবো, বা 240 টাকা কেজি এরকম দাম বিক্রি করা হবে। বাজার ঘুরে দেখা যায় চিচিঙ্গার দাম 26 থেকে 40 টাকা কেজি। ফুলকপিরও সাইজ ভেদে দামের ব্যবধান অনেক, বিক্রি হয় 30 থেকে 40 টাকা, খুচরা যা 50 টাকা ছাড়ায়। জালি একটা আছে 30 টাকা, একটা 35 টাকা, একটা 40 টাকা। আমরা যেখান থেকে আনতেছি এটা এখান থেকে কিনায় 25 টাকা, আমরা এখানে 35, 40, 30। এক দোকানের দামের সঙ্গে আরেক দোকানের দামের পার্থক্য এত বেশি কেন? এমন প্রশ্নের সাফ জবাব, একটা দেশি আরেকটা হাইব্রিড। একটা হলো দেশি মাল, বড় সাইজ, যেটা ওর দাম বেশি। যেমন এই যে মেহেরপুরের মাল, এটার দাম বেশি। আবার কুষ্টিয়ার মালটা হলো ছোট, ওটার দামটা কম। তবে শুক্রবারের তুলনায় শনিবার কাঁচামরিচ, পটল সহ কিছু সবজির দাম কম বলে জানান ব্যবসায়ীরা। ব্যতিক্রম আলু, দাম বেড়েছে 2 টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবজির দাম নিয়ে কুষ্টিয়া থেকে আরো জানাবেন সহকর্মী মিলনুল্লাহ। একটু জানতে চাই, কুষ্টিয়াতে সবজির বাজারে কি চিত্র, এবং একটা বিষয়ে চিত্র যেটা আমরা দেখতে পাই যে প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব সবজি ঢাকাতে আসে এর দাম দ্বিগুণ, মাঝে মধ্যে দ্বিগুণের থেকেও বেশি হয়। কুষ্টিয়াতে সেই সবজির দাম কত, এবং কৃষকরা ফসল উৎপাদন করে কি ন্যায্য দাম পাচ্ছে কিনা, তারা কতটা লাভবান? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন আর কি, আমি এই মুহূর্তে ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটাকে কুষ্টিয়ার একদম মূল পয়েন্টে সাদ্দাম বাজার বলে। তো আমি যদি আমার পিছনে একটু দেখাতে চেষ্টা করি তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে কুষ্টিয়ার এই বাজারটিতে আসলে সবজির কিন্তু কোনো ঘাটতি আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এখানে আমি সকালে এসে যেমনটি জেনেছিলাম যে খুচরা যেসব বিক্রি হচ্ছে, বিশেষ করে আলুর দাম কিন্তু বেড়েছে বেশ কয়েক টাকা, যেটা এখন বিক্রি হচ্ছে 45 টাকা কেজি। টমেটো আছে, আগাম টমেটো এখন অনেক আগের থেকে বাজারে উঠেছে, সেটা 100 টাকা কেজি। কাঁচামরিচ কিন্তু এখন বিক্রি হচ্ছে 200 টাকা কেজি বর্তমান বাজারে। সিম আছে পটলও কিন্তু 60 টাকার উপরে কেজি। শশা বিক্রি হচ্ছে প্রায় 70 থেকে 80 টাকা কেজি। লাউ যেটা বিক্রি হচ্ছে আপনার এখানে সাইজ ভেদে, প্রকার ভেদে আপনার 35 থেকে 40 টাকা পিস। আপনার বরবটি আছে এখানে 60 টাকা কেজি। তো আসলে গত কয়েকদিনেই কিন্তু কুষ্টিয়ার বাজারে ধাপে ধাপে এই সবজির দাম বাড়ছে, এবং এটা এখন এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে যদি একটি ব্যাগ ভর্তি করে বাজার করা হয় তাহলে কিন্তু একটি মধ্যবিত্ত পরিবারের জন্য সেটা একটি দুর্বিষহ ব্যাপার বলে সবাই আমাদের কাছে বলছে। তো আসলে এই সবজির বাজার আপনি যেমনটি বলছিলেন যে কুষ্টিয়া থেকেও কিন্তু ঢাকাগামী অনেক সবজি যায় এখান থেকে। প্রায় সব ধরনের সবজি, বিশেষ করে শীতের সবজি থেকে শুরু করে বেগুন, পটল, মূলা, এগুলো কিন্তু কাঁচকলা, এগুলো সবই কুষ্টিয়ার বাজার থেকেই ঢাকাতে যায় এই সবজিগুলো। তো আমরা আসলে খুব ভোরবেলায় যে কুষ্টিয়ার যে পাইকারি বাজারগুলো সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে সেখানে আসলে কৃষকরা ঠিকই দাম পাচ্ছে, কিন্তু বাজারের যে দামে এই সবজিগুলো বিক্রি হচ্ছে সেই তুলনায় কিন্তু আসলে সেই দাম কম। এই দামের একটি বড় আকারে তফাৎ আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আমি এখানকার যে মাঠ পর্যায়ে যে বাজারগুলো আছে, বিশেষ করে উজান গ্রাম আছে, লক্ষ্মীপুর আছে, এইসব জায়গাতে ঝাউদিয়া আছে, এইসব জায়গাতে খোঁজ খবর নিয়েছি। এখান থেকে আসলে কুষ্টিয়ার যে মূল পাইকারি বাজার, মিউনিসিপ্যাল বাজার, এখানে কিন্তু দামের একটা বেশ তারতম্য আমরা লক্ষ্য করেছি। এবং সেখান থেকে যে খুচরা বাজারগুলো, যেমন মিউনিসিপ্যাল যে বাজারটা আছে, পৌর বাজারটা আছে কুষ্টিয়া, সেখান থেকে এখন কুষ্টিয়ার আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই বাজারেরও কিন্তু সবজির দামের ভিতরে একটা 5-7 টাকার তফাৎ কেজি প্রতি আছে। তো আসলে এইগুলোর যে সঠিক মনিটরিং, এই মনিটরিং এর ব্যবস্থা কিন্তু আমরা দেখিনি। এখানে বাজার যে কর্মকর্তা আছে তিনি নামে মাত্র এখানে থাকে, তার কোনো কর্মকাণ্ড আমাদের চোখে পড়ে না। মোটামুটি এই ছিল আমার কাছে কুষ্টিয়ার সবজি বাজারের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে সবজি বাজারের খবরাখবর জানাচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। আরো যা থাকছে,
সরকার রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, ইন্টারনেটে পোস্ট নয়, কলেজ শিক্ষক শিক্ষার্থীদের নির্দেশনা। পুরান ঢাকা থেকে সরে কেমিক্যাল ব্যবসার রমরমা বাজার হতে যাচ্ছে কেরানীগঞ্জ। সেখানকার আবাসিক এলাকাগুলোতে অবাধে রাসায়নিকের অবৈধ গুদাম গড়ে তুলছেন ব্যবসায়ীরা। এসব গুদামে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থাও, ফলে হরহামেশাই ঘটছে বিস্ফোরণ এবং হতাহতের ঘটনা। এতে এলাকাবাসীর মধ্যে বাড়ছে আতঙ্ক। কেরানীগঞ্জ এখন নতুন পুরাতন ঢাকা, অর্থাৎ চুরিহাট্টার আগুনের পর সেখানকার অতি ধার্য যে কেমিক্যালগুলো ছিল সেই কেমিক্যালগুলোর গোডাউন এখন করা হচ্ছে কেরানীগঞ্জের আবাসিক এলাকাগুলোতে, এবং এরই মধ্যে 2-3টি বড় বড় দুর্ঘটনা ঘটেছে। এরপরও এখানে গোডাউনের সংখ্যা দিন দিন বাড়ছে, আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এখন কেরানীগঞ্জ। কেরানীগঞ্জের আতোয়ারপুর আবাসিক এলাকা, কবির হাজির বাড়িতে করা হয়েছে 20টির বেশি রাসায়নিকের গুদাম, যেখানে থিনার, স্প্রিট, অ্যামোনিয়া সালফেট সহ বিভিন্ন বিপজ্জনক রাসায়নিক মজুত করা হয়েছে। একই অবস্থা দক্ষিণ কেরানীগঞ্জ, কালিন্দী, কদমতলীর আবাসিক এলাকা জুড়ে রাসায়নিক গুদামের ছড়াছড়ি। পুরান ঢাকার খুব কাছে হওয়ায় ব্যবসায়ীরা বেছে নিয়েছেন এ এলাকা। পারমিশন হনে দেয় যে 6 মাস আছি বা বছর খানিক হবে না, এমনও হতে পারে যে আমরা চলে যাবো। চকবাজারের দুর্ঘটনার পরে আর ওদিকে কোনো গোডাউন রাখতে দেয় না সরকারে, বা বিদায় দিয়ে এবারে। রাসায়নিকের গুদাম করা হলেও নেই আগুন নেভানোর কোনো ব্যবস্থা। ম্যাচ শেষ হয়ে গেছে, আমাদের নতুনটা আসবে, অর্ডার করা হয়েছে। আচ্ছা, আমাদের আরো অনেক ছিল, প্রায় আপনার 12 থেকে 13টা। হ্যাঁ, রিনিউ করতে দেওয়া হয়েছে। অনুমোদনহীন এসব গুদামে হরহামেশা ঘটছে দুর্ঘটনাও। চলতি বছরের 5 জানুয়ারি অ্যামোনিয়া সালফেটের গুদামে ভয়াবহ বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবন। এছাড়াও ঘটেছে ছোট বড় কয়েকটি দুর্ঘটনা। এলাকাবাসী বলছে বেশি ভাড়ার লোভে গুদাম ভাড়া দিচ্ছেন বাড়ির মালিকরা। অনেক কেমিক্যালের গোডাউন এনে আছে, যা মনে করেন এটা এখান থেকে সন্ধ্যায় যায়, সকালে আসে। আগুন প্রতিরোধ করার জন্য, আগুন নিবানোর জন্য কোনো ব্যবস্থা করে নাই। 1-3 যেমন 10,000 টাকা আমাকে দিছে, আপনি ওখানে 30,000 পাচ্ছেন, যেহেতু অবৈধ। কেরানীগঞ্জের এসব রাসায়নিক গুদামের জন্য ফায়ার সার্ভিস এবং উপজেলা প্রশাসনের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। কোনো লাইসেন্স বা ফায়ার সেফটি প্ল্যান ওই এলাকায় আমরা দিচ্ছি না, কারণ এটা চুরিহাটা ঘটনার পর থেকেই আমাদের পুরাতন ঢাকার যে অংশ সেখানে কিন্তু আমাদের লাইসেন্স দেওয়া বন্ধ আছে। তো একইভাবে আপনি যে এলাকার নাম উল্লেখ করলেন সেখানেও কিন্তু আমরা কোনো আলাদা করে লাইসেন্সের বন্দোবস্ত করিনি। সরকারি যারা কাজে নিয়োজিত তাদের বাইরেও সাধারণ মানুষের প্রতি আহ্বান যে আপনার বাড়ির আশেপাশে কেউ যদি অবৈধভাবে, অনিয়ন্ত্রিতভাবে, ঝুঁকিপূর্ণভাবে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করে সেই তথ্য আমাদেরকে দিলে আমরা চেষ্টা চালাবো, আমাদের অভিযান অব্যাহত থাকবে। 166 বর্গ কিলোমিটারের কেরানীগঞ্জে জনসংখ্যা 6 লাখের বেশি। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ঘটতে পারে নিমতলী বা চুরিহাট্টার মতো ট্র্যাজেডি, বলছে এলাকাবাসী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, মন্তব্য, লাইক ও শেয়ার করতে পারবেন না কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। এসব কাজ থেকে বিরত থাকতে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নির্দেশনায় আরও বলা হয়, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পেশাকে হেয় করে এমন কোনো পোস্ট দেয়া থেকেও বিরত থাকতে হবে। কোনো সম্প্রদায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতা নীতি পরিপন্থী কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড থেকেও বিরত থাকতে হবে। এসব বিষয়ে নজর রাখার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আমরা এরকম একটা নির্দেশনা দিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যারা কর্মকর্তা আছেন, শিক্ষক আছেন, তারা যেন সরকারি বিধি অনুসরণ করে তাদের মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বক্তব্য প্রকাশ করেন। দীর্ঘ 4 মাস পর পদ্মা সেতুর স্প্যান বসানো হচ্ছে আজ। সেতুর 4 ও 5 নম্বর পিলারের উপর বসানো হবে স্প্যানটি। এ নিয়ে 32টি স্প্যান বসানোর কাজ শেষ হবে আজ। স্প্যানটি বসানোর পর সেতুর 4800 মিটার অংশ দৃশ্যমান হবে। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান।
এই যে যেমনটি বলছিলাম যে বন্যা পরিস্থিতির উন্নতি হয় দীর্ঘ 4 মাস পর আজ আবার 32তম স্প্যানটি বসতে যাচ্ছে। এখন কি কার্যক্রম শুরু হয়েছে কিনা স্প্যান বসানোর, সব মিলে প্রকৌশলীরা কি জানিয়েছেন? সাধারণত যেটি হয় পদ্মা সেতুতে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়ে যায়। সর্বপ্রথম যে স্প্যানটি বসেছিল পদ্মা সেতুতে 2017 সালের 29 সেপ্টেম্বর, সেই সেপ্টেম্বর থেকে যে প্রক্রিয়া গত বছরের সেপ্টেম্বরে কিন্তু বেশ কয়েকটি স্প্যান বসেছিল, কিন্তু আমরা এবছর একটু এক্সেপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্যতিক্রম এই কারণে যে গত 4 মাস ধরে কিন্তু পদ্মা নদীতে অব্যাহত যে পানি বৃদ্ধির প্রক্রিয়া সেটি কিন্তু এখন পর্যন্ত চলছিল, তবে গত কয়েকদিন ধরে এটি থেমে গেছে, কিছুটা এখন পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে। গত 15 সেপ্টেম্বরের পর থেকে মূলত পদ্মা নদীতে এই পানির কমার প্রক্রিয়াটা শুরু হয়, কিন্তু আমরা দেখছি যে গত সেপ্টেম্বরেও কিন্তু পানি ক্রমাগত বেড়েছিল এবং স্প্যান বসানোর জন্য যে পানির উচ্চতা এবং নদীর যে প্রয়োজনীয় যে স্রোত দরকার থাকে সেই স্রোত কিন্তু ছিল না, যার কারণে স্প্যান এখন পর্যন্ত বসানো সম্ভব হয়নি। ঠিক আজ থেকে 4 মাস আগে অর্থাৎ জুনের 10 তারিখে সর্বশেষ 31তম স্প্যানটি বসানো হয়েছিল। এখন এসে আমরা দেখতে পাচ্ছি যে 4 মাসের মাথায় আজকে 10 তারিখে আবার আরেকটি স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম যে সেতু বিভাগের যে কর্তৃপক্ষ রয়েছে বা সেতুর যারা রয়েছে তারা গতকাল কিন্তু একটা ট্রায়ালও দিয়েছে, অর্থাৎ যে ক্রেনটি রয়েছে সেই ক্রেন দিয়ে তারা মোটামুটি একটা ট্রায়াল দিয়েছে। সেতুর 4 এবং 5 নম্বর পিলারে স্প্যানটি বসানো হবে। সেই পিলারটি তো আগেই প্রস্তুত রয়েছিল, স্প্যানও প্রস্তুত, কিন্তু নদীতে স্রোত এবং পানির উচ্চতা বেশি থাকার কারণে সেটি বসানো সম্ভব হয়নি। যাই হোক, যে চীনের তৈরি যে তিয়ানই নামে যে ক্রেনটি, সেই ক্রেনটি ইতিমধ্যে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে সেটি কিন্তু কিছুক্ষণ আগেও নদীর মাঝখানে ছিল, সেটিকে এই মুহূর্তে ক্রেনের কাছে নিয়ে আসা হয়েছে এবং স্প্যানটিকে যে লিফটিং পদ্ধতিতে অর্থাৎ ক্রেনে তোলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কিন্তু এখন চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন এই স্প্যানটি যখন ক্রেনে সম্পূর্ণ বসানো সম্ভব হবে তখন ক্রেন দিয়ে সেটি পদ্মা সেতুর 4 এবং 5 নম্বর পিলারের কাছে নিয়ে আসা হবে এবং এটি একদম মাওয়া প্রান্তের খুবই কাছে, কিন্তু মূল যে জায়গাগুলো রয়েছে এখন পর্যন্ত সেই মূল জায়গাতে আরও পানি কিছুটা কমলে মূল জায়গাগুলোতে স্প্যান বসানো সম্ভব হবে, যেহেতু এটি মাওয়া প্রান্তের একদমই কাছে এবং এখানে স্রোত তুলনামূলকভাবে কম, সেই কারণে সেতুর 4 এবং 5 নম্বর পিলারে স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু করেছে সেতু বিভাগ, যেখানে এর আগেও 2টি স্প্যান বসানো রয়েছিল, তার সঙ্গে এটি জোড়া দেওয়া হবে এবং সেতু কর্তৃপক্ষ আশা করছে যদি কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে তাদের পড়তে না হয় সেই হিসেবে সবকিছু আসলে প্রত্যেকটি স্প্যান বসানোর প্রক্রিয়াটা খুবই জটিল। সেতু কর্তৃপক্ষ কয়েক দফা ট্রায়াল দেয় এবং ট্রায়াল দেওয়ার পরে কোনো ধরনের কোনো ন্যূনতম ত্রুটি বিচ্যুতি যাতে না হয় সম্পূর্ণরূপে শতভাগ নিশ্চিত হয়েই কিন্তু তারা স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু করে এবং সেই প্রক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই ক্রেনের যদি স্প্যানটি বসানো সম্ভব হয়ে যায় তবে সেক্ষেত্রে ক্রেন দিয়ে স্প্যানটি নিয়ে পিলারের কাছে নিয়ে আসা হবে এবং পিলারে স্প্যানটি বসানো হবে। তখন আবারও আপনার কাছে ফিরে আসবো। করোনায় ব্যবসা বাণিজ্যে মন্দার কারণে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বন্ধ রয়েছে নতুন কর্মী নিয়োগদাতারা বিজ্ঞপ্তি না দেয়ায় বেকার মানুষের সংখ্যা দীর্ঘ হচ্ছে বলে জানান খাত সংশ্লিষ্টরা। চাকরির বিজ্ঞপ্তি প্রচার করা অনলাইন সাইটগুলো বলছে গত 7 মাসে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার হার নেমে এসেছে 30 থেকে 40 ভাগে। তাই প্রতিযোগিতামূলক বাজারে দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। করোনার ভয়াবহতা শুরুর পর থেকেই কমতে থাকে চাকরির বিজ্ঞপ্তি, সেই সঙ্গে কর্মী ছাঁটাইও করে অনেক প্রতিষ্ঠান, ফলে স্তিমিত হয়ে পড়ছে চাকরির বাজার। স্বাভাবিক সময়ে চাকরি প্রত্যাশীদের সংখ্যা অনেক বেশি, তার উপর করোনার 7 মাসে নিয়োগ বিজ্ঞপ্তি কমে যাওয়ায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অনেকেই। অন্তত পক্ষে করোনায় নষ্ট হওয়ার সময় মাথায় রেখে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবি তাদের। কোনো সার্কুলার নাই, যদিও আগে আবেদন করা ছিল কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে না। যদি বয়স বিবেচনাটা না করা হয় অনেকেই আর চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এমনিতেই মনে করেন যে লোক দরকার পড়তেছে না, তাহলে তো আমাদের জন্য খুবই হতাশাজনক। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা অনলাইন সাইটগুলো বলছে দেশে করোনা শনাক্তের প্রথম মাস মার্চে তাদের কাছে দেয়া বিজ্ঞপ্তির পরিমাণ 35% কমে যায়।
পরের মাসে দ্বিগুণ হয় এ হার, যা আগের বছরের একই সময়ের তুলনায় 87% কম। তবে স্বাস্থ্য ও আইটি সেক্টরগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি বাড়ছে বলেও জানান নিয়োগদাতারা। জব সেক্টরে একটা ধস নেমেছে, এটা নো ডাউট অ্যাবাউট ইট। ট্রেডিশনাল চিন্তাধারায় যারা নিজেদেরকে তৈরি করবে তাদের জন্য আসলে এই প্রবলেমটা থেকেই যাবে। আগে থেকে এখন হয়তো 15-20% কম আছে, তো আমরা আশা করছি অক্টোবর থেকে সিচুয়েশনটা আরো নর্মাল যাবে, বাট ওভারঅল এই করোনার একটা ইম্প্যাক্ট কিন্তু লং টার্মে পড়বে। অর্থনীতিবিদদের মতে করোনায় ব্যবসা বাণিজ্য কমে যাওয়ায় স্তিমিত হচ্ছে চাকরির বাজার। তাই চাকরি না খুঁজে এখন থেকেই বেকার তরুণদের উদ্যোক্তা হওয়া ও দক্ষতা বৃদ্ধির পরামর্শ তাদের। কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায় যাতে করে তারা সেলফ এমপ্লয়মেন্টের দিকে বেশি আগ্রহ দেখাতে পারে এবং নিজেরা তাদের উদ্যোগের মাধ্যমে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ছোটখাটো শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে পারে, সেদিকটাই দৃষ্টি দিতে লাগে। বেকারত্ব দূর করতে কর্মসংস্থান বৃদ্ধি ছাড়াও উদ্যোক্তা হতে আগ্রহীদের ঋণ সুবিধা দিতে সরকারকে এগিয়ে আসতে হবে বলেও মনে করেন বিশ্লেষকেরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে এবার দুর্গাপূজার আয়োজন সীমিত রাখা হচ্ছে বগুড়ায়। হচ্ছে না বিজয়া দশমীর র্যালি এবং আরতি প্রতিযোগিতা, এমনকি অঞ্জলিও দিতে হবে কয়েক ভাগে। হিন্দু ধর্মাবলম্বীরা বলছেন পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত মেনে চলবেন তারা। বেশ কয়েকদিন আগেই হয়ে গেছে মহালয়া। বগুড়ার মণ্ডপগুলোতে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। শেষ সময়ে এসে ব্যস্ততা বেড়েছে প্রতিমা তৈরির কারিগরদের। তবে করোনা পরিস্থিতির কারণে এবার সীমিত থাকবে উৎসব। পূজা উদযাপন কমিটির সঙ্গে প্রশাসনের কয়েক দফা বৈঠকে এসেছে 26টি সিদ্ধান্ত। এতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। বাড়তি আলোকসজ্জা থেকেও বিরত থাকছেন আয়োজকেরা। মন্দিরে যারা কাজ করবে প্রত্যেককে সার্বক্ষণিকভাবে মাস্ক পরে থাকতে হবে এবং দর্শনার্থী যারা আসবে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে পূজা পরিদর্শন করতে হবে। এইটা দেখভালের দায়িত্ব পূজা কমিটি এবং প্রশাসনের। পরিবর্তিত পরিস্থিতি মেনে নিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীরা। তবে আয়োজন সীমিত হলেও মণ্ডপের সংখ্যা কমছে না বলে জানা গেছে। সীমিত পরিসরে চেষ্টা করবো যে আমার ধর্মীয় বিধিনিষেধ মেনেই আমরা নিয়মগুলো পালন করার। পূজা তো করোনার কারণে অনেক কম, তবে যেটুকু নিয়মে করতে হয় সেটুকুই আমরা করব। পূজা উপলক্ষে বরাবরের মতোই থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সবাইকে নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, যেন তারা স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করেন এবং যখন এন্ট্রির ক্ষেত্রে নো মাস্ক নো এন্ট্রি এটা প্রতিপালন করবেন এবং যখন বিসর্জন হবে তখন কোনো ধরনের র্যালি অথবা শোভাযাত্রা যেন না করেন। জানা গেছে পূজা উপলক্ষে মেলা বা মণ্ডপের আশেপাশে দোকানপাট বসার ক্ষেত্রেও দেয়া হবে নির্দেশনা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। খুলনায় বন্ধ হওয়া 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মালামাল ও যন্ত্রাংশ চুরির শঙ্কা করছেন শ্রমিকরা। এর মধ্যে 2টি কারখানা থেকে চুরি গেছে প্রায় 2 লাখ টাকা যন্ত্রাংশ। মিলগুলোর হাজার কোটি টাকার পণ্য রক্ষায় নেই তেমন কোনো নজরদারি। নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। পাটকল কর্পোরেশনের অধীনে থাকা সব মিল বন্ধ ঘোষণা করা হয় জুলাইয়ে। এর মধ্যে খুলনাতেই 9টি। এসব কারখানায় আছে 5083টি তাঁত, যার বাজার দর প্রায় 1000 কোটি টাকা। এর বাইরেও আছে কয়েক শত কোটি টাকার মালামাল। 23 আগস্ট ক্রিসেন্ট জুট মিলে 1,79,000 টাকা এবং 9 সেপ্টেম্বর যশোর জুট ইন্ডাস্ট্রির 93,000 টাকার মালামাল চুরি হয়। আমরা ঈদের সময় বাড়ি গেছি, তখন এসে দেখি মেশিন ঠিক নাই, আমাদের বাসা বাড়ি ঠিক নাই, ব্যাচেলার চুরি হয়ে গেছে। তাহলে এখন দীর্ঘদিন বন্ধ, এখন তো চুরির আশঙ্কা তো আমরা করবই। যখন জনগণ না থাকে, যেখানে নীরব জায়গা, সেটাকে কিন্তু চুরি করতে সুবিধা হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মনোজান সুফিয়ানও স্বীকার করেছেন চুরির ঝুঁকির কথা। আশ্বাস দিয়েছেন শিগগিরই ব্যবস্থা নেয়ার। আমি শঙ্কিত এই কারণে যে ওই যে বেলায় যদি ক্ষেত খেয়েছে তাহলে সে ক্ষেত কিন্তু রক্ষা করার ক্ষমতা কারো থাকে না। তো সুতরাং যারা প্রজেক্ট হেড আছেন প্রত্যেকটা চটকলের, আমি মনে করি যে তাদের দায়িত্ব প্রথম। এখানে ডিসি সাহেব আমাদের শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পরে। খুলনার 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলের নিরাপত্তার দায়িত্বে আছেন 98 আনসার সহ 351 জন নিরাপত্তারক্ষী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
বিশ্বে 24 ঘন্টায় 5,700-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 10,72,000। একদিনে রোগী শনাক্ত হয়েছে 3,53,000-এরও বেশি। এ পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা 3,70,00,000-এর বেশি। এদিকে দ্বিতীয় দফা করোনা সংক্রমণে বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্স, অস্ট্রিয়া, রোমানিয়া, চেক প্রজাতন্ত্রে প্রতিদিন শনাক্তের রেকর্ড হচ্ছে। স্পেনের রাজধানী মাদ্রিদে জারি হয়েছে জরুরি অবস্থা। ফ্রান্সের প্যারিসে আরও কড়াকড়ি হয়েছে বিধিনিষেধ। এদিকে ভারতে একদিনে প্রাণ গেছে 929 জনের। দেশটির মোট মৃতের সংখ্যা 1,07,000-এর বেশি। নতুন 73,000 রোগী নিয়ে ভারতের মোট আক্রান্তের সংখ্যা 69 লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 900-রও বেশি মানুষের। নতুন করে সংক্রমিত হয়েছে 60,000-এরও বেশি মানুষ। ব্রাজিলে নতুন করে প্রাণ গেছে 658 জনের। করোনার ভ্যাকসিন সুষম বন্টন নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স জোটে যোগ দিয়েছে চীন। বিশ্বজুড়ে 2021 সালের মধ্যে করোনা ভ্যাকসিনের অন্তত 200 কোটি ডোজ সরবরাহের লক্ষ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এ পর্যন্ত 171 দেশ এ উদ্যোগে যুক্ত হলেও আগ্রহ দেখায়নি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে দ্বিতীয় বিতর্ক বাতিল করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে আয়োজক কমিশন এই ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়া এবং পরবর্তীতে ট্রাম্প ভার্চুয়াল বিতর্ক করতে রাজি না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিতর্কটি 15 অক্টোবর মিয়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে 29 সেপ্টেম্বর প্রথম বিতর্কে বাইডেনের কাছে হেরে যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবছর শান্তিতে নোবেল পেল বিশ্ব খাদ্য কর্মসূচি। নরওয়ের নোবেল ইনস্টিটিউট জানায়, খাদ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি ক্ষুধার হুমকির বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার। 2019 সালে বিশ্বের 88টি দেশে 10 কোটি মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে সংস্থাটি। বরাবরের মতো এবারও সবার দৃষ্টি ছিল নোবেল শান্তি পুরস্কারের দিকে। আলোচনায় ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি, পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার। বাংলাদেশ সময় বেলা 3টায় নোবেল কমিটির আনুষ্ঠানিক ঘোষণায় বিজয়ী হিসেবে উঠে আসে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নাম। নরওয়েজিয়ান নোবেল কমিটি বিশ্ব খাদ্য কর্মসূচিকে এবছরে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বে খাদ্য সংকট মোকাবেলায় অবদানই নয়, যুদ্ধ বিধ্বস্ত দেশে ক্ষুধাকে যাতে অস্ত্র হিসেবে ব্যবহার করা না হয় তার নিশ্চিতেও কাজ করে যাচ্ছে সংস্থাটি। তাদের এই কাজের স্বীকৃতি হিসেবে দেওয়া হচ্ছে পুরস্কার। বর্তমানে ইয়েমেন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, নাইজেরিয়া, সাউথ সুদান, বুর্কিনা ফাসোর মতো দেশের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। সেই সঙ্গে বাড়তি সংকট তৈরি করেছে করোনা মহামারী। এমন পরিস্থিতিতে ভ্যাকসিন আবিষ্কারের আগ পর্যন্ত খাদ্যই বিশৃঙ্খলার বিরুদ্ধে সবচেয়ে বড় ভ্যাকসিন, এই স্লোগানে কাজ করে যাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এই প্রথম আমার ভাষা হারিয়ে ফেলেছি। এই অর্জন শুধু আমার নয়, এটা পুরো WFP পরিবারের। যুদ্ধ, সংঘাত, জলবায়ু পরিবর্তনের মতো নানা সংকটে জর্জরিত বিশ্বের নানা প্রান্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা। এই অর্জন তাদের কাজেরই স্বীকৃতি। সারা বিশ্বে 80টারও বেশি শাখা রয়েছে জাতিসংঘ উন্নয়ন গ্রুপের নির্বাহী কমিটির সদস্য বিশ্ব খাদ্য কর্মসূচির। এসব শাখার মাধ্যমে এই সংস্থা এমন সব মানুষকে সাহায্য করে যারা নিজের ও পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে অক্ষম। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করেছে ব্রাজিল। বলিভিয়াকে হারিয়েছে 5-0 গোলে। ম্যাচের শুরু থেকেই দাপুটে খেলে ব্রাজিল। মার্কুইনিওসের গোলে 16 মিনিটে স্কোরবোর্ডের নাম তোলে সেলেসাওরা। 30 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্তো ফিরমিনো। 2-0 স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় দুই দল। ফিরে এসে কয়েক মিনিটের মধ্যেই নিজের দ্বিতীয় গোল পূরণ করেন ফিরমিনো। বলিভিয়ার চেষ্টা করেও প্রতিরোধ করতে পারেনি। উল্টো তাদের আত্মঘাতী গোলে ব্রাজিলের পাল্লা ভারী হয়। 73 মিনিটে কৌতিনিও গোল করে নিজেদেরকে নিয়ে যান ধরা ছোঁয়ার বাইরে। আরেক ম্যাচে ভালো শুরু করেছে কলম্বিয়া। নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে হারিয়েছে 3-0 গোলে। ম্যাচের প্রথমার্ধেই আসে কলম্বিয়ার 3 গোল। পুরো সময় জুড়েই কোনো প্রতিরোধ করতে পারেনি ভেনেজুয়েলা।
ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জকোভিচ। সেমিতে 5 সেটের হাড্ডাহাড্ডির লড়াইয়ে সিসিপাসকে হারিয়েছেন শীর্ষ বাছাই। লড়াই চলেছে প্রায় 4 ঘন্টার মতো। শুরুটা ভালো করেছিলেন জোকো, সাবলীলভাবেই জিতে নেন প্রথম 2 সেট। তবে 6-3, 6-2 গেমে এগিয়ে থাকা জোকোর জন্য তৃতীয় সেট কঠিন করে দেন সিসিপাস। 7-5, 6-4 গেমে পরের 2 সেট জিতে নেন এই পঞ্চম বাছাই। কিন্তু শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে খেলে গেছেন শীর্ষ বাছাই জকোভিচ। শেষ সেটে 6-1-এর জয়ে ফাইনালের টিকিট পান এই সার্বিয়ান তারকা। ফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হবেন জোকো। এই নিয়ে নবমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আইপিএলে দাপুটে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। তাদের দিয়ে 185 রানের টার্গেটে প্রতিরোধ করতে পারেনি রাজস্থান রয়্যালস, থামে 138 রানে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দিল্লি ক্যাপিটালস। 8-4 তোপে ফেরেন 2 ওপেনার পৃথ্বী শা ও শেখর ধাওয়ান। রান আউটে কাটা পড়েন শ্রেয়াস আয়ার ও ঋষভ পান্ট। শেষ দিকে হেটমায়ারের 45 রানের লড়াইয়ের পুঁজি পায় দিল্লি। 24 রান খরচায় 3 উইকেট নেন জোফরা আর্চার। জবাবে শুরুতে জমিনি জয়সাল বাটলার জুটি 13 করে বাটলার ফিরলে জুটি গড়েন স্মিথ জয়সাল, কিন্তু আশ্বিন স্টোইনিসের দারুণ বোলিংয়ে দ্রুত পথ হারায় রয়্যালরা। তিন 3,732 কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে মঙ্গোলিয়া থেকে বাংলাদেশের টাঙ্গুয়ার হাওরে এসেছে কুড়া প্রজাতির ঈগল আরাঙ্গা। পাখিটির ওড়ার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 122 কিলোমিটার। শীতে পরিযায়ী ঈগলের যাত্রাপথের রহস্য জানতে তার গায়ে বসানো যন্ত্র থেকে পাওয়া গেছে এসব তথ্য। গবেষকরা বলছেন, এতদিন এই পাখির পরিযায়ন তথ্য অনুমান নির্ভর থাকলেও এখন তা পরিষ্কার। দক্ষিণ মঙ্গোলিয়ার গোবি মরুভূমির বুনসাগান হ্রদ থেকে প্রতি বছর আসে পালাসি কুড়া ঈগল। শীত নামার আগেই খাবারের সন্ধানে এসব ঈগল পাড়ি জমায় বাংলাদেশের হাওর এলাকায়। আরাঙ্গা নামের একটি মেয়ে কুড়া ঈগলের গায়ে 20 আগস্ট স্যাটেলাইট যন্ত্র বসানো হয়। 7 দিনের মাথায় মঙ্গোলিয়া থেকে চীনের সীমানায় প্রবেশ করে পাখিটি। এরপর প্রায় 2500 কিলোমিটার পাড়ি দিয়ে চীন ভুটান সীমান্তে প্রবেশ করে 13 সেপ্টেম্বর। চীনের সীমানায় ছিল 13 দিন। এ সময় পাখিটি প্রায় 8 থেকে 10টি মিঠা পানির লেকে বিশ্রাম নেয়। গুগল ম্যাপের হিসাব বলছে আরাঙ্গা 3732 কিলোমিটার পাড়ি দিয়ে 19 সেপ্টেম্বর টাঙ্গুয়ার হাওরে পৌঁছায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 6421 মিটার উপরে উড়েছে আরাঙ্গা। একটানা 10 ঘন্টায় 341 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে পাখিটি। পুরো হাওর অঞ্চলে একটা পাখির গবেষণা থেকে আমরা বুঝতে পারছি যে হাওর অঞ্চলের জলাশয়ের স্বাস্থ্য কিরকম আছে। এই ধরনের গবেষণা অন্যান্য পাখির ক্ষেত্রেও যদি বাড়ানো হয়, তাহলে আমরা এই পুরো জলাশয় জুড়ে বা আমাদের এই মিঠা পানির যেসব জলাশয় আছে সেসব জলাশয়ের স্বাস্থ্য কিরকম আছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারব। ছোট বড় পর্বতমালা অতিক্রম করে ঈগলটি এখন টাঙ্গুয়ার হাওরে। শীত মৌসুমে নিরাপদ সংসার শুরু করবে। ডিম থেকে বাচ্চা বড় হলে আবার ফিরে যাবে তিব্বত আর মঙ্গোলিয়ার কোনো হ্রদে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর সাথে শেষ করছি 1 ঘন্টার বিরোধীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।